ছবি দেখলাম গুলিবিদ্ধ তরুণ তার বুটের তলায়, সেনাবাহিনীর বুটের তলায়, মানে সেটিও একটা খুব, সেই 4 জনের মৃত্যুর জন্য কারো কি শোক প্রকাশ করার কোনো প্রয়োজন ছিল না? তখনকার ঘটনায় শেখ হাসিনা তৎকালীন আওয়ামী লীগ সরকার দায়ী, এই ঘটনায় দায়ী কি? গত জুলাইয়ের সময় ছাত্ররা মারা যাচ্ছে, কেউ কিন্তু শোক প্রকাশ করছে না। এখন এনসিপির সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। এনসিপি ছোট যে দল, ভালো, আমি ওদেরকে পছন্দ করি, কিন্তু আমি এই দলটাকে নিয়ে অনেক কিছু আশা করেছিলাম। তুমি সামনের কথা বলো, তুমি স্বপ্নের কথা বলো। তারা মানে 3 মিনিটের একটা বক্তৃতা দিতে পারবে না, যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে। না, আপনি বা আপনার মতো আর এরকম অনেক মানুষ আছেন। যখন মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটি হয় তখন কি আপনারা আহত হন না? হাসনাত আব্দুল্লাহ যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, সার্জিৎ যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুখ দিয়ে থুতু ছিটাইতেন, তখন আমি মাসুদ কামালকে শেখ হাসিনার সমালোচনা করতাম। আওয়ামী লীগের যে সমস্ত করাপ্ট লিডার দেশের বাইরে অবস্থান করছেন বিপুল অর্থ নিয়ে, নানাভাবে অর্থ নিয়ে বাইরে এখন তারা অবস্থান করছেন, আরামে এসে দিন কাটাতেছেন, তাদের লাভ হয়েছে। তারা ওখানে বসে গোফে তেল দিচ্ছে। এই তো আমাদের যাওয়ার সময় হলো বলে গোপালগঞ্জ থেকে প্রতিরোধের এই শুরু হলো, সারা দেশে এটা এখন হবে, তারা এগুলো ভাবছে এবং পরস্পরের গা চুলকাচ্ছে। এই দেখছো কি আনন্দ, কি আনন্দ, ওদের লাভ হয়েছে। ওখানে বসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আরে ভাই এখানে চুরি করে গেছে, ওদের চুরি করে, তুই চোর বেটা। আরে ভাই, সমুদ্রের উত্তাল ঢেউরে দড়াই না, আর তোরা কোন বাকি অংশটুকু আর বলা যাচ্ছে না আর কি। এখন বিশেষ করে এই ছেলেগুলোকে আমি পছন্দ করি, আমি ওদের জন্য আতঙ্কিত বোধ করি এই কারণে, এরা তো প্রোটেকশন ছাড়া 10 কদম যাওয়ার যোগ্যতা নেই তাদের। পালায় না বলে অহংকার করে দেখা যায় মিলিটারি হেলিকপ্টারে একজন আকাশে ভেসে যায়, আর ভয় পায় না বলে গলা ফাটিয়ে চোখ বের করে চেঁচানো নেতারা শেষ করে ঢুকে পড়ে সাজোয়া জানের ভয়, ইঁদুরের গর্তে। আজকে কথা বলবো খুব স্বাভাবিকভাবে গোপালগঞ্জের বিষয়টা নিয়ে, সেই সহিংস ঘটনা, সেখানে দায় দায়িত্ব, কারণ, প্রভাব এবং সেটা নিয়ে যে আলোচনা সমালোচনা, সেই নানান দিক নিয়ে কথা বলতে চাই। শুরুতেই যে বিষয়টি এখন আলোচনায় আসছে, যে গত বছরের জুলাই, 16ই জুলাই, সেদিন আমরা আবু সাইদের সেই ঘটনাটি আমাদের এখনো আবেগতাড়িত করে আর কি। সেই যে চিত্রটা, সেই ভিডিওটা, সেটা আমরা যখন দেখি, আবার এই বছরের 16 জুলাই যা দেখলাম, সেখানেও গত বছর 6 জন নিহত হলো আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে। এবছরও দেখা গেল গোপালগঞ্জের ঘটনায় 5 জন, জানা যাচ্ছে সংখ্যাটা নাকি আরো বেশি হতে পারে, সেটি প্রকাশ করা হচ্ছে না, নিহত হলেন। এবং ওরকমই একজন গুলিবিদ্ধ তরুণ, একটা একটা ছবি দেখলাম, গুলিবিদ্ধ তরুণ তার বুটের তলায়, সেনাবাহিনীর বুটের তলায়, মানে সেটিও একটা খুব ঘটনা। আপনার কাছে আসলে বিশ্লেষণ জানতে চাই, দুটি ঘটনা 2 বছর ঘুরতেই এই দুটি বিষয়ের মধ্যে আপনি কতটা পার্থক্য দেখতে পান? তখনকার ঘটনায় শেখ হাসিনা তৎকালীন আওয়ামী লীগ সরকার দায়ী, এই ঘটনায় দায়ী কি? না দেখেন, এটা আসলে দুই ঘটনা, দুটোর সঙ্গে আমি মিলাতে চাই না। এই কারণে ওই সময়ের ঘটনাটা ছিল একটা স্বৈরাচারী শাসকের পতনের জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থায় এমন একটা ব্যক্তি এবং ব্যক্তির কিছু সহচর চেপে ছিল, যারা যাদের কারণে দেশের মানুষ অতিষ্ঠ ছিল, এবং সেই অতিষ্ঠ থাকার কারণে তারা ফুঁসে উঠেছিল। এবং তাদেরকে দমন করার জন্য উনি বিভিন্ন, ওনার হাতে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল তার সবই বিভিন্নভাবে অনেক ক্ষেত্রে নির্বিচারে ব্যবহার করেছেন। এটা ছিল ওই বাস্তবতা। ওই বাস্তবতা অবশ্যই ন্যাক্কারজনক ছিল, আমি বলবো। বর্তমান বাস্তবতাটা একটু ভিন্ন। এটা কিন্তু পুরো দেশের সঙ্গে জড়িত নয়, একটা অঞ্চল জড়িত, একটা এলাকা জড়িত। এখন একটা এলাকা কি দেশের পার্ট না? অবশ্যই একটা দেশের পার্ট। ওই এলাকার মানুষের কি নাগরিক অধিকার নাই? সেটাও আছে, সেটাও আছে। আমরা যখন বলি যে এনসিপি কেন গোপালগঞ্জে যে মিটিং করতে পারবে না, এই প্রশ্নটা কিন্তু ভ্যালিড। এনসিপি কি দেশের যে কোনো জায়গায় যেতে পারবে না? পারবে। তো গোপালগঞ্জে কেন যেতে পারবে না? যেতে দেওয়া উচিত। এখন এটা হলো একটা বিষয়, কিন্তু এরকম তো উল্টা দিকের কথাও আছে। সে কথাগুলো আমি আসবো একটু পরে। এনসিপি একটা রাজনৈতিক দল, তাকে তো সব জায়গায় যেতে দেওয়া উচিত, এমনকি গোপালগঞ্জে যেতে। আমি যে কথাটা বলি, দেখেন আরেকটা কথা বলি আপনাকে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো এই বছর। এর আগে আওয়ামী লীগ বিভিন্ন, তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়েছিল, সরকারের উপদেষ্টারা হুঙ্কার দিয়েছেন, সরকারের প্রেস সেক্রেটারি হুঙ্কার দিয়েছেন যে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। কেন দিয়েছিলেন? তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না, তখন তো আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়নি। তখন আপনি দেননি কেন? ওটা আপনি কোন আইনে দেননি? কোনো যুক্তি আছে? আওয়ামী লীগ একবার লিফলেট বিতরণে একটা কর্মসূচি নিয়েছিল, সেটাও করতে দেননি। আপনি কেন দেননি? আপনি যদি পারেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন, তখন তো নিষিদ্ধ ছিল না। কাজেই হয় কি, আমি বলি আপনাকে, সবারই নিজস্ব একটা করে অজুহাত থাকে। যে বলে না, বাঙালির হাত হলো 3টা, ডান হাত, বাম হাত আর অজুহাত। সেই তৃতীয় হাতের ব্যবহার সবাই করে। যদি ক্ষমতায় থাকে বেশি জোরে করে, ক্ষমতায় না থাকলে আস্তে আস্তে করে, কিন্তু ব্যবহার করে। এই যে অজুহাতের অতি ব্যবহার এবং অজুহাতের রাজনৈতিক ব্যবহার,
এটা আমাদের সমাজকে কিন্তু ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। আপনি দেখেন এখন আমি আজকে একটা মানে আমার নিজের আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি একটা কথা বলেছিলাম যে এই ঘটনার লাভ হলো কার, এই ঘটনায় ক্ষতি হলো কার। আমি সবগুলো মিডিয়াতে দেখলাম, সরকারের প্রেস রিলিজ দেখলাম, আইএসপি এর প্রেস রিলিজ দেখলাম, সবাই বলতেছে তারা কিভাবে কাজ করছে, কিভাবে এটা সন্ত্রাসীরা আক্রমণ করেছে, হ্যান করেছে ত্যান করেছে। তার মানে এখানে একাধিক পক্ষ ছিল, এক পক্ষ গিয়েছিল মিটিং করতে, আরেক পক্ষ ছিল সেখানে তাদের বাধা দেওয়ার জন্য। আর কি ছিল? আর ছিল পুলিশ, আর্মি, বিডিআর, আর ছিল গুলি যারা খেয়েছে তারা। এখন এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে বলুন তো? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো যারা গুলি খেয়েছে তারা। তো তারা যেরকম যে আপনি বলেন 5 জন মারা গেছে, আজকে দিন পর্যন্ত আমি জানি 4 জন, আমি যতটুকু জানি আর কি, পরে বাড়তে পারে, হয়তো আরো বাড়বে, অনেকে বলছে 9 জন হতে পারে, আমি জানি না। কিন্তু যে 4 জন মারা গেছে, আমি 4 জনকে ধরি, সেই 4 জনকে দেশের নাগরিক না। সেই 4 জনের মৃত্যুর জন্য কারো কি শোক প্রকাশ করার কোনো প্রয়োজন ছিল না? যিনি ক্ষমতা আছেন উনি কি 4 জনের জন্য দুঃখ প্রকাশ করেছেন? প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন? করেননি তো। ওই 4 জনের প্রতি কোনো মূল্য নাই, ওই 4 জনের প্রতি কারো কোনো দায় দায়িত্ব নাই। দেখুন এই কাজগুলো কিন্তু ঘটেছিল হাসিনার আমলে। গত জুলাইয়ের সময় ছাত্ররা মারা যাচ্ছে, কেউ কিন্তু শোক প্রকাশ করছে না, কেউ কিন্তু সেখানে যাচ্ছে না। যেদিন নাকি আপনার ওই ইসে এই যে মেট্রো। আপনার কি বলে এই না মেট্রো রেলের কথা বলছি আমি, ওই যেদিন নাকি ওই রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটি সেই ছাত্রের মৃত্যু, ওখানে যখন যেতে পারতেন শেখ হাসিনা, ওখানে না জন্য গেছে মেট্রো রেলের জন্য কান্না করতে গিয়েছে। আমরা তো এগুলো দেখেছি। কাজেই আমাকে একজন জিজ্ঞাসা করে, আপনি তো অনেকদিন ধরে সাংবাদিকতা করেন, বয়সে হলো, অনেক সরকার দেখলেন, পার্থক্য কি? আমি কিন্তু কোনো পার্থক্য খুঁজে পাই না। সেই এরশাদ আমল থেকে আমি গভর্নমেন্ট দেখতেছি, এরশাদ আমল থেকে আজ পর্যন্ত আমি কিন্তু সরকারের কোনো পার্থক্য খুঁজে পাই না, সরকারের মন মানসিকতার কোনো পার্থক্য খুঁজে পাই না। আপনার আইএসপি এর বিজ্ঞপ্তি বলেন, সরকারের প্রেস বিজ্ঞপ্তি বলেন, সবগুলি বিজ্ঞপ্তি দিয়ে আসলে এখানে ডেটটা চেঞ্জ করে আর কিছু করতে হবে না, সবই এক, একই ভাষায় বিজ্ঞপ্তি দিচ্ছে, একই ভাষায় আত্মপক্ষ সমর্থন করছে। তো এইগুলো আমরা দেখছি, বাট এটা দেখার জন্য আমরা আসলে মানে আকাঙ্ক্ষা ছিল না আমাদের। এইবারে পরিবর্তনটা আমরা অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। তাহলে এই যে মানে ঘটনা জুলাই থেকে 1 জুলাই থেকে আরেক জুলাই আসলো, আকাঙ্ক্ষার পূরণ হলো না। আপনি বলছিলেন দায় তো কারো আছে, মানে কেউ তো শোক প্রকাশ করলো না। আমি যদি একটু দায়কে আরো একটু বিশ্লেষণ করতে চাই, যে যে আলোচনাগুলো আসছে বা যেগুলো আসলে ফ্যাক্ট, যে আমরা দেখলাম আওয়ামী লীগ বা ছাত্রলীগ গোপালগঞ্জের যারা, তারা অবশ্য সাধারণ গোপালগঞ্জবাসীর ব্যানারেই তারা এই কাজটি করলো, এবং তারা আসলে এনসিপির একটা সমাবেশ হবে, আপনি বলছিলেন তারা করতেই পারে, কিন্তু সেখানে হামলা চালালো। অতীতেও আমরা দেখেছি আওয়ামী লীগ এরকম বিরোধী দলের কোনো সমাবেশ করলে সেখানে একটা এই ধরনের তাদের তৎপরতা থাকে, বাধা দেওয়া, হামলা করা ইত্যাদি। আমরা এটা দেখলাম। আমরা দেখলাম এনসিপি কে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা জুলাই পদযাত্রা করছে, সেখানে মার্চ টু গোপালগঞ্জ করলো, মুজিববাদ মুর্দাবাদ স্লোগান গোপালগঞ্জের জন্য ডেডিকেট করে একরকম সেখানে গেল। আমরা দেখলাম গোয়েন্দা বাহিনী বা তারা আসলে সবাই, আমরা যদি সাধারণ মানুষ জানি, তারা না জানবার তো কোনো কারণ নাই, জেনে শুনে এইরকম একটা সহিংস পরিস্থিতি হতে দিল। এরকম নানান অ্যানালাইসিস আছে, আপনাদের কাছ থেকে শুনি, সেই বিষয়গুলো আরো স্পষ্ট হই। আপনাকে যদি এখানে জিজ্ঞাসা করি, যদি দায় আমি বলি যে কার কতটা দায়, 10-এ আপনি কাকে কতটা দায় দেবেন? 10-এ আমার বিবেচনায় মানে সরকারকে, গোয়েন্দা তো বাহিনীকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে, এনসিপি কে, আওয়ামী লীগকে? দেখেন আমি কিন্তু এনসিপি আর সরকারকে খুব বেশি একটা আলাদা করে দেখি না। আমার কেন যেন মনে হয় এনসিপি যা কিছু করে সরকারের ইঙ্গিতেই করে, এটা আমার মনে হয়। এবং আমি এনসিপি কে আসলে একটা সরকারি দলই মনে করি। কয়েকদিন আগে আমি দেখেছিলাম একজন উপদেষ্টা ভদ্রমহিলা ওই রিজওয়ানা হাসান, উনি কিন্তু বলেছিলেন এই কাজে সরকারি দলের কোনো দায় নাই, মানে সরকারি একটা দল আছে। হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু বলেছিলেন। তো ওই সরকারি দল আসলে এনসিপি ভাই, এটা যে যাই বলুক এটা সবাই জানে, সবাই মানে। কারণ সরকারি একটা এনসিপির একটা পার্টি একটা মিটিং করতে যাবে, যাই জন্য এখন নিবন্ধন হয় নাই, তাদের নিবন্ধনের প্রাথমিক আবেদনপত্র বাতিল হয়ে গেছে, এবং তাদেরকে বলছে আরো এই শর্ত পূরণ করতে হবে। মানে নিবন্ধন কিভাবে করতে হয় তারা তাও জানে না, নিবন্ধনের আবেদনপত্র বাতিল হয়ে গেছে না ভাই, তাদের আরো কতগুলো শর্ত করতে বলছে। এরকম একটা দল মিটিং আজকে দেখলাম যে ফরিদপুর না কোথাও যেন গিয়েছে, যেভাবে পুলিশ বাহিনী, যেভাবে আর্মি তাদেরকে একদম মানে আপনার এসকর্ট দিয়ে নিয়ে যাচ্ছে আগে পিছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মন্ত্রী এভাবে যায় কখনো কোথাও, একটা অনিবন্ধিত দল, তাই না? আচ্ছা, এবং সেটাও বড় কথা না, বড় কথা হলো তাদের যে কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় না যে খুব ভদ্র কথাবার্তা তারা বলে। আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ কোনো একটা প্রোগ্রামে, মাদারীপুর কি নাম শিওর না, কোনো একটা প্রোগ্রামে উনি বলছেন যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। তার মানে কি ওনাদের অর্জনটা কি এটা কিন্তু উনি বলে দিলেন। আসলে এইটুকু বলার জন্য ওরা ওখানে গিয়েছিল,
যেন পরে বলতে পারে যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ উনি বলে এসেছেন। দেখেন এনসিপির সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। এনসিপি ছোটদের দল, ভালো, আমি ওদেরকে পছন্দ করি, কিন্তু আমি এই দলটাকে নিয়ে অনেক কিছু আশা করেছিলাম। আমি ভেবেছিলাম এই দলটা আমাদের একটা তৃতীয় একটা দলের যে আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষের মধ্যে যেটা ছিল চাহিদা, সেই চাহিদাটা তারা পূরণ করবে। আনফরচুনেটলি তারা পারে নাই। তারপরে এই দলের অনেক লিডারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি তাদেরকে পার্সোনালি পছন্দ করি এই কারণে যে এই বয়সে তারা তো অনেক সাহসের পরিচয় দিয়েছে এবং তারা অনেক বড় বড় কাজ যেটা নাকি বড়রা করতে পারে না তারা সেটা করেছে। কিন্তু তারা, আমি একটা বেসিক কথা বলি, তারা একটা বড় কাজ এবং ধরনের নাটক আছে, তারপরে বলবো তারা কাজটা তো করেছে। তারা কিন্তু গণ চাঁদার জন্য একটা নিয়ম করেছে, একটা ওয়েবসাইট করেছে, এটা ওপেন পাবলিক করে দিয়েছে যে আমি এখানে গণ চাঁদা নিচ্ছি। আমি যদি এখন বিএনপিকে 5 টাকা দিতে চাই, আমার কিন্তু দেওয়ার কোনো ওয়ে নাই। মানে বিএনপি সাধারণ মানুষের চাঁদা কিন্তু নেয় না, বিএনপি কিন্তু বড় লোকের চাঁদা নেয়, এই পার্টিটা ছোটদের চাঁদাও নেয়। এগুলি ভালো, এগুলি বেসিক পরিবর্তন, আমি তাদেরকে পছন্দ করি। কিন্তু এদের কথাবার্তা না লাগামহীন, যে সমস্ত কথা তারা বলে, এই কথার ওজনও বোঝে না, এই কথার আফটার ইফেক্ট তারা কতটুকু সামাল দিতে পারবে সেটা বোঝে না। আপনি আমাকে বলেন, আপনি যে কথাটা বলেন শুরুতে, সারা দেশে হলো জুলাই পদযাত্রা, গোপালগঞ্জের জন্য মার্চ টু গোপালগঞ্জ হয়, এর মধ্যে এক ধরনের কিন্তু আপনার এটা কি বলবো আমি, আপনার এক ধরনের উস্কানি আছে বলে আমি মনে করি। ওখানে তারা গেল, যে তারা মুজিববাদ মুর্দাবাদ বললো। মিটিং শেষ হওয়ার পরে, মিটিং এর চেহারা যদি দেখেন আপনি, আমি ওই সময় একটা লাইভ দেখছিলাম, মিটিং এর সামনে 10 জন লোক ছিল কিনা সন্দেহ, খালি মঞ্চ তারা ছিল একে একে কথা বলছে, নিজেরা বলছে, নিজেরা শুনছে, হয়তো ক্যামেরার জন্য বলছে। তো বলছে শেষ হয়ে যাওয়ার পরে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ। যতক্ষণ মিটিং চলছে ততক্ষণ কোনো অ্যাটাক হয়েছে? হয় নাই তো। আচ্ছা, এখন আপনি মুজিববাদ মুর্দাবাদ কথাটা বললেন কোথায়? এনসিপির একটা সমস্যা দেখবেন, আপনি আপনি হাসিনার সমালোচনা করেন, আমার কোনো সমস্যা নাই, কারণ হাসিনা তো আসলেই চোখের সামনে আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন উনি, কিন্তু সত্য, কাজে এতে খুব থাকতেই পারে। কিন্তু আপনি যখন মুজিববাদের কথা বলছেন, বঙ্গবন্ধু মারা গেছে 75 সালে, এদের জন্ম হয় না 75 সালে, জন্ম হয় নাই, তখন তারা উনি কেমন ভাবে দেশ চালিয়েছেন সেটা কোথায় জেনেছে? কোনো না কোনো বই দেখে জেনেছে, কোনো না কোনো ইতিহাস পড়ে জেনেছে। সেই ইতিহাসটা কার লেখা? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে 3 ভাবে। একটা লেখছে, আপনি জানেন, গোলাম আজমের একটা বই আছে সোনার বাংলা নামে আছে, ওনারাও এক ধরনের ইতিহাস লিখেছেন। আপনি আওয়ামী লীগের যার বুদ্ধিজীবী আছে তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বিএনপির মধ্যে বুদ্ধিজীবীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বামপন্থীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন। এই যে বাচ্চা ছেলেরা, তারা কার ইতিহাসটা পড়েছে? কার লেখা ইতিহাস পড়েছে? তারা কি যখন ছিল, কেউ তো ছিল না, তাহলে তারা কি করে বুঝলো ওই সময় কোন বাস্তবতায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তারা বঙ্গবন্ধুর সমালোচনা করতে চায়, করুক, পৃথিবীর কোন ব্যক্তির সমালোচনার ঊর্ধ্বে না। আমরা বলি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যেহেতু উনি আমাদের নবী, ওনাকে আমরা সমালোচনার ঊর্ধ্বে রাখি। উনি ছাড়া আপনি সবাই সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নেই রে ভাই, কিন্তু সেই সমালোচনাটা তো আপনার জানলেন কোত্থেকে? আচ্ছা, এই জানলেন কোত্থেকে জায়গায় আমি আরেকটু প্রশ্ন করতে চাই যে আমরা এই হাসনাত আব্দুল্লাহকে দেখেছি, সার্জিস আলম তো ছাত্রলীগই করতেন এবং তখন তো বঙ্গবন্ধুর আগের অবদান আগেই ছিল, সেটা জেনে শুনেই ছাত্রলীগ করতেন সার্জিস আলম। তাদের যে তখনকার বক্তব্য আবেগ তাড়িত, মানে বঙ্গবন্ধুর কথা বলতে একদম খুব আবেগে ভেঙে পড়ছেন, আমার বঙ্গবন্ধু করে বারবার বলছেন, একটা বক্তৃতাও দেখা যায় সার্জিস আলম, সেটাও এখন ভাইরাল। বা হাসনাত আব্দুল্লাহর অনেকগুলো পোস্ট গণমাধ্যমে লেখা, বঙ্গবন্ধুকে নিয়ে তিনি লিখছেন, জাতির জনক সম্বোধন করে তিনি লিখছেন। মানে তখনকার জানার সাথে এখনকার জানার পার্থক্য হয়ে গেল কি করে? বই চেঞ্জ করে এটা হলো ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি, জাস্ট হিপোক্রেসি। এটা আগে হয় কোনো লোভে করেছেন অথবা ভয়ে করেছেন, এখনো তো লোভে করছেন। এর অর্থের লোভ হতে পারে, ক্ষমতার লোভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এগুলো হিপোক্রেসি। আপনি বলবেন তখন তো পেদানির ভয়ে সবাই করতো, আপনিও করতেন, আমিও করতাম। হ্যাঁ, আমরা অনেক কিছু করি, আমরা অনেক কিছু সমঝে চলি, কিন্তু আমি এমন কিছু বলবো না যা নাকি আমি পরে জাস্টিফাই করতে পারবো না। আপনি দেশে যখন ছিলেন তখন আপনি আমাকে দেখেছেন ভাই, আমি কিন্তু দেশে হাসিনা না বলে, হাসিনা সরকারের আমলে বসে আমি তো হাসিনার সমালোচনা করেছি, আমার মতো করে করেছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি, কিন্তু সেই কথা ধরে আপনি একজন মানে পেশাজীবী মানুষ, আপনাকে এই পেশায় কাজ করতে হয়, আপনার হয়তো পেশাগত বাধ্যবাধকতা বা পেশাগত ভাবে আপনার উপর চাপ থাকতে পারে। তারা তো ছাত্র, তাদের মানে এই বিষয়টা তো তাদেরকে কেউ বলতে বাধ্য করতে পারে না। ওটাই তো লোভ অথবা ভয় তাদেরকে পীড়িত করেছে। লোভে মানুষ পীড়িত হয়, কিন্তু এই দুইটার যে কোনো একটা তারা করেছে। কিন্তু আমি যে কথা বলছিলাম আপনাকে, মুজিববাদের কথা, দেখুন আপনি বাংলাদেশ গভর্নমেন্টের যত পুরনো নথি আপনি আনেন, পারলে নিয়ে আসেন, কোন নথিতে আপনি মুজিববাদ শব্দটা বের করতে পারবেন না।
মুজিববাদ নামে কোনো বাদ বাংলাদেশে কখনো এক্সিস্টই করে নাই। বঙ্গবন্ধু যখন বাকশাল করেছেন তখন উনি মুজিববাদের কথাটা বলেন নাই, অফিসিয়ালি কেউ বলে নাই। মুজিববাদ শব্দটা জাসদ বলতো। জাসদ কি অথরিটি? জাসদ তো অথরিটি না। এখন জাসদ যেরকম অথরিটি ছাড়াই মুজিববাদ বলতো, এরাও সেরকম ভাবে বলে। তাহলে আমরা ধারণা করতে পারি যে ওনারা যে মুজিববাদের কথা বলে, মানে যে বই পড়ে বলে, সেই বইটা জাসদ অথবা ওই লাইনের কেউ একজন লিখছে, ওইটা পড়ে তারা মানে এগুলি বলে। ভাই একটা কথা বলা হয়, প্রবাদ আছে একটা, সেটা হলো এক বইয়ের পাঠক সম্পর্কে না খুব সাবধান থাকতে হয়। যদি একটা বই পড়ছে তার সম্বন্ধে সাবধান থাকবেন। এদের সম্পর্কে তবে সাবধান হওয়ার সময় পাচ্ছি না, চট করে বলে বসলো মুজিববাদ মুর্দাবাদ আমি বলেছি। আচ্ছা বলেছেন, মানলাম, হাসনাত সাহেবের খুব সাহস, ওনার সাহস কিন্তু আমাকে মুগ্ধ করে। আমি দেখেছি উনি অসম্ভব সাহস রেখেছিলেন। কিন্তু হাসনাত সাহেবকে আমি জিজ্ঞাসা করি, আপনি এই যে বিপুল সাহস প্রয়োগ করে মুজিববাদ মুর্দাবাদ বললেন, এতে আপনি অর্জনটা কি করলেন? এতে আপনি কি এমন অর্জন করলেন যাতে দেশ 10 মিনিট, 100 বছর বাদ দেন, 10 মিনিট এগিয়ে গেল? আপনি কি অর্জন করেছেন বলেন তো আমাকে? আপনি কিচ্ছু অর্জন করেন নাই। আপনি এটা বলেছিলাম, নেতাদের সাথে আপনার কথা বলা হয়, ব্যক্তিগতভাবে আপনি কথা বলেন, পছন্দের জায়গাও আছে। আপনি কি তাদের কাছ থেকে বুঝতে চেয়েছেন কখনো যে তারা আসলে মুজিববাদ বলতে তারা আসলে কি বোঝেন? মানে আমি যদি একদম উইকিপিডিয়াতে দেখি, সেখানে মুজিববাদ হলো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চর্চিত প্রচারিত রাজনৈতিক দর্শন, চিন্তাধারা ও মূল্যবোধের সমষ্টি। শেখ মুজিবের রাজনৈতিক দর্শনের মূল চার নীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এরকম, মানে আমি উইকিপিডিয়ার কথা বলছি। তারা আসলে মুজিববাদ বলতে কি বোঝেন বা বোঝান? এটা তারা যেটা বুঝে, এবং আমার সঙ্গে দুইজন আলাপ করে তারা যেটা বুঝাইছে, এই কথাটাই বুঝাইছে, ওইটা আবার আমি বুঝি নাই। তারা যেটা আমাকে বুঝাইছে সেটা আমি বুঝি নাই। ভাই মুজিববাদ জিনিসটা কি? এত সহজ একটা বাদ বানাই দেওয়া? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল ব্যক্তিত্ব ছিলেন, তার মানে উনি একটা বাদ তৈরি করবেন, মুজিববাদ, মার্ক্সবাদ, ওরকম একটা পুঁজিবাদ, হ্যাঁ এরকম একটা বাদ উনি তো তৈরি করে ফেলবেন না। উনি ওই মাপের মানুষও ছিলেন না। মুজিববাদ নামে একটা বই লেখা হয়েছিল, সেই বইটা লিখছিলেন খন্দকার মোহাম্মদ ইলিয়াস নামে এক ভদ্রলোক। সেই বইটা আনফর্চুনেটলি অথবা ফর্চুনেটলি আমার কাছে দীর্ঘদিন ছিল। পরে এটা আমি শেষ ধরে বিক্রি করে দেওয়াটা মনে করছি এটা লাভজনক হবে, কারণ আমার রাখার জায়গা ছিল না। বইয়ের সংখ্যা বাড়তে বাড়তে এটা ঢাউস বই, অনেক ঢাউস, এত মোটা একটা বই ছিল। সেটা কিছু ছিল না ভাই, ওটা কোনো পড়ার মতো কোনো বই না। উনি যেটা কি লিখছেন তাও জানি না। পরে আমি এটা অনেক আওয়ামী লীগের লোকের সাথে আলাপ করছিলাম যে এই বইটা একটা আছে, উনি বলছিলেন এই বইটা নিয়ে নাকি উনি বঙ্গবন্ধুর কাছে গেছিলেন। বঙ্গবন্ধু 2-1 পৃষ্ঠা উল্টে লিখছে, তুমি কি লিখছো? শেষ হয় বই, শেষ। ওই বইটা আওয়ামী লীগ কখনো আনুষ্ঠানিকভাবে ওই বইটাকে স্বীকৃতিও দেয় নাই। তাহলে মুজিববাদ কোথেকে আসলো রে ভাই? যে বাদ নাই, যার জন্মই হয় নাই, তাকে মুর্দাবাদ বলে কি অর্জন করে না বুঝতে পারলাম। তারপরেও আপনি বলছেন যেমন যে জাসদের সময় উচ্চারিত হতো, মানে জাসদ একটা সময় উচ্চারণ করতো মুজিববাদ, আনুষ্ঠানিক কিছু নাই। জিয়াবাদ জিনিসটা কি? এটা তো আমি প্রথম শুনলাম নাসিরউদ্দিন পাটোয়ারির মুখে। তিনি বললেন মুজিববাদ জিয়াবাদ কোনো কিছু ঠাঁই হবে না বাংলাদেশে। এটাও কি বুঝতে পারেন জিয়াবাদ কি? তাহলে পাটোয়ারিবাদ থাকবে না? হয়তো ভবিষ্যতে আসবে। উনি বলতে চেয়েছিলেন যে না, মুজিববাদ জিয়াবাদ থাকবে না, পাটোয়ারিবাদ থাকবে, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের বাদ। তো শুনেন ভাই, এই বাদ বুধ এভাবে হয় না, বাদ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, তারা এগুলো বলে। এগুলো সুইপিং কমেন্ট আমি মনে করি। এগুলো রাজনীতির ইতিহাসে যারা রাজনীতির চর্চা করেন, রাজনীতি নিয়ে গবেষণা করেন, যারা নাকি পলিটিক্যাল সায়েন্স পড়েন অথবা পড়ান, তাদের কাছে এগুলো হাসির একটা মানে শব্দ। ভাই বাদ আমরা কি পুঁজিবাদ বলি? বলি তো পুঁজিবাদ। অথবা মনে করেন আমরা মার্ক্সবাদ বলি, লেনিনবাদ, এগুলো আমরা বলি তো, মাওবাদ বলি, বলি তো। সেইগুলির সঙ্গে তো আপনি তুলনা করেন, এগুলি তো কোনো অর্থহীন। জিয়াবাদ, জিয়া কখনো বলছে এটা আমার বাদ? বলছে? জিয়া কোনোদিন বলছেন? বলেন নাই তো। এর সাথে কোনদিন বলছেন এটা আমার বাদ? তো ওই বাদ বাদ দেওয়াই কি? যে বাদের জন্মই হয় নাই তাকে আপনি মারবেন কিভাবে রে ভাই? তাকে মুর্দাবাদ বলতেছেন আপনি। তো এগুলো হলো জানেন, এগুলো হলো ছেলে মানুষই। ওই আমার বাচ্চা মাঝে মাঝে আমাকে বলে, বাবা তুমি কিছু বুঝো না। আমার বাচ্চা কিন্তু ছোট থেকে বলো, যখন অর্জন 9-8-9 বছর বয়স, তখনই বলতো বাবা তুমি কিন্তু তুমি বুঝো না, তুমি পারবা না, এটা তুমি পারবা, দাম করে দিই। তো আমি তাকে দিতাম আগ্রহ নিয়ে। ওই যখন বলতো তুমি কিছু বোঝো না, তখন আমি কিন্তু হাসতাম, খুশি হইতাম, আমি কিন্তু অপমানিত হইতাম না। বাচ্চা বলছে ঠিক আছে, আমি তো আসলেই বুঝি না, ও বুঝে, ও মনে করছে ও বুঝে, আমি কিছু বুঝি না। এখন এদের কথা শুনে আমাদের না ওরকম হাসতে ইচ্ছে করে যে ও সারা সব বুঝে, আমরা কিছু বুঝি না। সবাইকে বোঝানোর চেষ্টা কেন করছেন আপনি? এটা তো আপনার কাজ না। আপনি 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 এনসিপির যে পলিটিক্যাল লিডার যারা আছেন, যারা কথা বলেন, তাদের কথাগুলো আপনি শুনে দেখেন। তারা মানে 3 মিনিটের একটা বক্তৃতা দিতে পারবে না যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে আওয়ামী লীগকে গালি না দিবে। পারবে না, তারা 3 মিনিট বলতে পারবে না। ভাই তোমরা তো দেশ শাসন করতে চাও, আমরা তো তোমাদেরকে দেশের শাসনভার তোমাদের পরিচালনা করতে বলি। তুমি সামনের কথা বলো,
তুমি স্বপ্নের কথা বলো, তুমি ওদেরকে গালাগালি, মৃত লোককে গালাগালি করছো কেন? বিতাড়িত লোককে গালাগালি করছো কেন? ওরা যে খারাপ ছিল কি ছিল না, এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে? শেখ হাসিনা কতটুকু খারাপ ছিল কি ছিল না, এটাকে হাসনাত আব্দুল্লাহ কাছে শুনে আমাকে বুঝতে হবে? হাসনাত আব্দুল্লাহ যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, সার্জিৎ যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুগ্ধ থুতু ছিটাইতেন, তখন আমি মাসুদ তোমাকে শেখ হাসিনার সমালোচনা করতাম। কাজে শেখ হাসিনার সমালোচনা তোমার কাছ থেকে আমার শুনতে হবে না, তুমি আগামীর কথা বলো। আমরা যারা বুড়া টোরা আছি, আমরা পুরানের কথা বলবো, তোমরা ইয়াং, তোমরা আগামীর কথা বলো আমাদেরকে। পারে না? তাদের কথা নিয়ে আরেকটু কথা বলবো, কিন্তু ওই যে দায়ের যে আমি একটা হিসাব বুঝতে চাইছিলাম, সেটা কি একটু বলবেন? আমি বলছি। আপনি দেখেন, আমাকে একজন বলতেছিল যে একটু আগে আমিও বললাম যে গোপালগঞ্জ কি বাংলাদেশের সীমানার বাইরের কোনো দেশ? বাইরের দেশ না। এখানে যেতে হলে আমার ভিসা লাগবে কেন? লাগবে না, আমি এখানে যে কোনো জায়গায় যেতে পারি। এটা হলো থিওরিটিক্যাল কথা। আচ্ছা বলেন, আপনি যদি আপনার পরিবার পরিজন নিয়ে কক্সবাজার যেতে চান, তাহলে আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন, সেই একই প্রিপারেশন নিয়ে কি আপনি খাগড়াছড়ি যাবেন? যাবেন না তো। আপনি কি বান্দরবান যাবেন একই প্রিপারেশন নিয়ে? যাবেন না। আচ্ছা, ওই এলাকাগুলিতে যেতে আপনাকে রাস্তার মাঝখানে আর্মিরা থামায় না? থামায় কেন? আপনি বলতে পারেন ভাই আপনি এখানে থামাচ্ছেন কেন, কক্সবাজার তো আমাকে থামান না। আমি তাহলে এটা বাংলাদেশের পার্ট না? হ্যাঁ, বাংলাদেশের পার্ট। তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। আপনি মানে শীতকালে যেভাবে বেরোবেন, গ্রীষ্মকালে বেরোতে গেলে আপনাকে ছাতিটা নিয়ে বেরোতে হবে। আমি বলবেন আমি একই দেশে আছি, কেন আমি ছাতিটা বেরোবো এখন? আমি তো ডিসেম্বর মাসে ছাতিটা বেরোই নাই। এগুলো একটু বলতে পারেন, গর্তমি করতে পারেন, গর্তমি করেন, তা ভিজে যাবেন আপনি। তো এখানে কি জিনিসটা হচ্ছে, এখানে যে আপনাকে বুঝতে হবে গোপালগঞ্জের মানুষের সেন্টিমেন্টটা কি। গোপালগঞ্জের এখন যারা জীবিত মানুষ আছে, যত জীবিত মানুষ গোপালগঞ্জের আছে, তারা জন্ম হওয়ার পরের থেকে আজকে পর্যন্ত বঙ্গবন্ধুকে কিভাবে দেখে, সেভাবে দেখার ক্ষমতা কি আপনাদের আছে? তাও তো নাই। দেখেন জায়গা ভেদে কেন দুই কারণ হয়। আরেকটা এক্সাম্পল দিই আপনাকে। দেখেন কিছু স্টুডেন্ট যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস ঢাকায় কাকড়া যেটা আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিল, কিন্তু আপনি খেয়াল আছে? আগুন দিয়ে পুড়িয়ে দিল, কিছু হয়েছে? কিছু হয় নাই, পুরো অফিস আগুন দিয়ে পুড়ে গেল। যথাসময়ে ফায়ার ব্রিগেডের লোক আসলো না, পুড়তে দেওয়া হলো। হলো এই জাতীয় পার্টির রংপুরে জিএম কাদেরের বাড়ির সামনে কিছু ভাঙচুর হলো, একটা মোটর সাইকেল পুরানো হলো। ওখানের প্রতিক্রিয়া এখানে প্রতিক্রিয়া কি সমান ছিল? ছিল না তো। ওখানে তো এদেরকে যে আর্মির কাছে মাপ চাইতে হইলো, তাদেরকে আর্মি বললো, থ্রেট করলো, এই সার্ভিসকে বলছে যে আর কোন রকম ভাবে আমরা সহ্য করবো না। একই কাজ, আগুন তো এটা বরং ছোট আগুন ছিল, ছোট আগুনের তাপ সহ্য করতে পারলেন না কেন? কারণ এটা রংপুর ছিল। এই পার্থক্যটা আপনি বুঝেন না। এই পার্থক্য যদি না বুঝেন, তাহলে তো বলবো আপনারা বাংলাদেশে বসবাস করেন না। তো আপনি যদি আশা করেন যে আপনি ওখানে যাবেন, যা ওখানে মুজিবাদ মুর্দাবাদ বলবেন, সব জেলার জন্য বলবেন জুলাই মার্চ, আর এখানে বলবেন জুলাই পদযাত্রা, আর এখানে বলবেন রোড টু মার্চ টু গোপালগঞ্জ বলবেন, আর আপনি আশা করবেন এটা বলার জন্য গোপালগঞ্জে মানুষ সারি ধরে দাঁড়াই থাকবে, এক পাশে থাকবে নারীরা, এক পাশে থাকবে পুরুষরা, সবার হাতে ফুলের মালা আপনাদের গলায় দিবে, এটা যদি আপনি প্রত্যাশা করেন, তাহলে তো আপনি ভাই মূর্খের স্বর্গে বাস করতেছেন। তো তার কি আশা করে গেছিল? ওখানে কোথাও যখন যায়, তারা যখন বক্তৃতা দিতে উঠে, মঞ্চের সামনে 10,000-20,000 লোক থাকে, এখানে তো 10 জন লোক ছিল না। পার্থক্যটা বুঝেন না? সেখানে দাঁড়াইয়া আপনি যখন বলেন যে মুজিববাদ মুর্দাবাদ, আমার কানে সেটা ঠেকে ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন। আপনি ইনভাইট করতেছেন যে তোমরা এসে আমাদেরকে মারো না কেন, তোমরা এসে আমাদেরকে ধাওয়াত দাও না কেন? কারণ এই ধাওয়াটা আমার জন্য প্রয়োজন। তারা এই ধাওয়াটা পাওয়ার জন্য, আমি যদি বলি ওখানে গিয়েছেন, দেখেন লাভ হয়েছে কার? আমি একটু আগে বলেছিলাম ক্ষতি হয়েছে কার? ক্ষতি হয়েছে গোপালগঞ্জের বাসীর। লাভ হয়েছে কার জানেন? লাভ হয়েছে দুইটা গোষ্ঠীর। একটা গোষ্ঠী হলো আওয়ামী লীগের যে সমস্ত করাপ্ট লিডার দেশের বাইরে অবস্থান করছেন বিপুল অর্থ নিয়ে, নানাভাবে অর্থ নিয়ে বাইরে এখন তারা অবস্থান করছেন, আরামে এসে দিন কাটাতেছেন, তাদের লাভ হয়েছে। তারা ওখানে বসে গোফে তেল দিচ্ছে, এই তো আমাদের যাওয়ার সময় হলো বলে গোপালগঞ্জ থেকে প্রতিরোধের এই শুরু হলো, সারা দেশে এটা এখন হবে, তারা এগুলো ভাবছে এবং পরস্পরের গা চুলকাচ্ছে। এই দেখছো কি আনন্দ, কি আনন্দ, ওদের লাভ হয়েছে। ওখানে বসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আরে ভাই এখানে চুরি করে গেছে, চুরি করে, তুই কি চোর বেটা, তুই এখান থেকে বসে বসে এখানে আমাদেরকে জ্ঞান দিয়ে আসছে আওয়ামী লীগকে কি করতে হবে, তোর কথা অনুযায়ী আমরা চলবো নাকি? এদের লাভ হয়েছে। আর লাভ হয়েছে কার? যারা বাংলাদেশে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়, যারা বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তাদের লাভ হয়েছে।
আপনার মনে আছে পাটগ্রামে একটা ঘটনা ঘটেছিল। পাটগ্রামে ঘটনা ঘটার পরের দিন ওখানে লালমনিরহাটে জামাতের আমির গিয়েছিলেন। জামাতের আমিরকে জিজ্ঞাসা করা হয়েছে, জামাতের আমির কি জবাব দিয়েছেন? এই পাটগ্রামে যে ঘটনা ঘটলো এরপর কিসের নির্বাচন? এখন বলা আরো সহজ হয়ে গেল, গোপালগঞ্জে যা ঘটলো এরপর কিসের নির্বাচন বলবে। বলবে দুদিন না, পরে বলেছেন এই জনাব জামাত মাসুদ কামাল বলেছেন। আমি দেখছিলাম যে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ জামাত নেতা, তিনি বলছেন গোপালগঞ্জে এই হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত হয় নাই। আর এক মাসুদ, হান্নান মাসুদ, মানে আপনারই সব একই নামীয় হান্নান মাসুদ, তিনি বলছেন এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও। একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন। মানে বলেছেন আচ্ছা এই কথাগুলো। ঠিক আছে, এগুলো ঠিক আছে, আমি তাই বলছি এই কথাগুলি। এখন এই কথাগুলি জোরের সঙ্গে বলার জন্যই কিন্তু আমি যদি বলি, যদি আমি তর্কের খাতিরে বলি যে এটা ঘটনা হয়েছে, আপনি কিভাবে বলবেন? দেখেন আরেকটা কথা প্রায় বলা হচ্ছে, দেখবেন আরেকটা আওয়াজ তুলছে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। এখন গোপালগঞ্জে কি এনসিপি অথবা জামাত যে লেভেল প্লেইং ফিল্ড পাবেন? পাবেন? পাবেন না তো। বলবেন এই দেখো গোপালগঞ্জে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, অতএব আমি নির্বাচন করবো না, বলে দিল। এখন গোপালগঞ্জে কেন লেভেল প্লেইং ফিল্ড আপনি করতে পারলেন না, সেটা ওর কথা। এটা হলো সরকারের ব্যর্থতা। সরকার কি করেছে দেখেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো একটা বড় দলের নির্বাচনে অংশগ্রহণটা বন্ধ করে রেখেছে, যেহেতু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না, অথবা তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এটা তো রিয়েলিটি। তো সেটা আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, যারা আওয়ামী লীগকে ভোট দেন, তাদের সংখ্যা কত? যে বছর আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পাইছে, আমি যদি সঠিক নির্বাচন ধরি 91 থেকে, যে বছর সবচেয়ে কম ভোট পেয়েছে 2001 সালে, সবচেয়ে কম ভোট পেয়েছে, সেই বছরও তারা ভোট পেয়েছে 2,23,000 ভোট, সরি 2,23,00,000 ভোট, 2,23,00,000 ভোট। তারা সেই বছরও ভোট পেয়েছে। ধরলাম তারপরে 15 বছর অনেক ক্ষতি হয়েছে, আওয়ামী লীগের অনেক সমর্থক বাড়িয়ে গেছে, তারপরে যদি আপনি অর্ধেকও ফালাই দেন, তাও তো 1 কোটি লোক আওয়ামী লীগকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, বাসে তো। এখন আওয়ামী লীগকে আপনি ডক্টর ইউনূস নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত করে দিয়েছেন, তাহলে আওয়ামী লীগের দ্বারা 1 কোটি লোক কি হয়েছে? 1 কোটি লোক কি কর্পূর যে আকাশে উঠে গেছে? কর্পূর তো না রে ভাই, এরা তো জলজন্ত মানুষ। এরা কই? এরা এই দেশে আছে। তো তাদের এই দেশে রেখে আপনি বলবেন যে আমি ওখানে তোমাদের কাছে যাব, তোমরা কেন ফুলের মালা নিয়ে আমাকে অভ্যর্থনা জানাও না? হবে ভাই? এত সুন্দর। মানুষের বাস্তবতা বুঝতে হবে, মানুষের ইমোশন বুঝতে হবে। এই লোকগুলো তো রবট না, মেশিন না, যে যখন যে মালিক যে টিপবে তার টিপাতে রেসপন্স করবে। এরা তো রক্ত মাংসের মানুষ, তাদের তো আবেগ আছে। আচ্ছা বলেন, আপনি বঙ্গবন্ধুকে বলতেছেন মুজিববাদ মুর্দাবাদ, বঙ্গবন্ধু গত 15 বছর শাসনের জন্য কি বঙ্গবন্ধু দায়ী? আপনি বঙ্গবন্ধুকে সমালোচনা করতে পারেন, আপনার আদর্শিক ভাবে সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নাই। কেউ যদি বঙ্গবন্ধুকে আদর্শিক বিবেচনায় ভালোবাসে, তাকে আপনি আপত্তি করবেন কেন? বঙ্গবন্ধুকে অনেকে ভালোবাসতো, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আর আমাকে আপনার বলবেন তুমি হলে গিয়ে কি বলে স্বৈরাচারের দোষর, তুমি বলবা? আমি তো আওয়ামী লীগকে, আমি তো শেখ হাসিনার আওয়ামী লীগকে পছন্দ করি না, আমি জীবনে আওয়ামী লীগও করি নাই ভাই। কিন্তু আমি ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, আমি ওনাকে জাতির পিতা মনে করি। আপনি কি করবেন? আমার আমার ভেতর থেকে মনটাকে এই যে আপনি বা আপনার মতো গোপালগঞ্জবাসী তো শুধু এরকম না, আপনি বা আপনার মতো আর এরকম অনেক মানুষ আছেন, যখন মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটি হয় তখন কি আপনারা আহত হন না? অবশ্যই আহত হই, আমি তো আহত হয়েছি। আমি তো আহত। মুজিববাদ কিন্তু নাই, মুজিববাদ কিন্তু এক্সিস্ট করে না, কখনোই করতো না। তারপরেও আমি আহত হয়েছি এই কারণে, ওরা ওদের অজ্ঞতার কারণে তো মুজিববাদ বলেছে, কিন্তু ওদের ইন্টেনশনটা ছিল খারাপ। ওদের ইন্টেনশন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে ইনসাল্ট করা, অপমান করা, এটা ওদের ইন্টেনশন। এই ইন্টেনশনটা ছিল বলে ওরা কিন্তু বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি এখন আমাদের সংবিধানে আছে, প্রত্যেকটা সরকারি কর্মচারীকে তার যেখানে বসবে তার পিছনে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে। সংবিধানে এখনো আছে, এটা তো চেঞ্জ করে না এখনো, সংবিধানে আছে। এই সংবিধান অনুযায়ী সরকার শপথ নিচ্ছে, নিয়ে এই জিনিসটা অমান্য করতেছে। সংবিধানে যতক্ষণ আছে আপনি চেঞ্জ করেন, পারলে চেঞ্জ করতে না পাইরা আপনি সেটাকে অমান্য করবেন দিনের পর দিন, এটা হতে পারে না। এই নাহিদ ইসলাম বলছে আমাদের সংবিধান বলে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আমাদের সংবিধান বলে, এটা এখনো আছে। নাহিদ ইসলাম বলে আমি মানি না, যখন সে উপদেষ্টা ছিল তখন সে বলছি। একজন উপদেষ্টা, তুমি তো ভাই এই সংবিধানের আলোকে সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে তুমি তো উপদেষ্টা হয়েছো। এগুলি হিপোক্রেসি, এগুলি তারা করেছে, সেটা অন্য হিসেবে, আমি ওই আলোচনা আমি যাচ্ছি না। কিন্তু আমি যদি গোপালগঞ্জে স্থির থাকি, এখানে তুমি এটা পারো না করতে, তুমি এটা পারো, কিন্তু ওনারা এটা করবেন। এবং কেন করবেন আমি তো বলছি তো, এটা হলো দিস ওয়াজ অ্যান ইনভাইটেশন, যে তুমি আমাকে মারো,
আমি তো ফিরাবো, আমি তো আমার জন্য তো আপনার সাজোয়া গাড়ি আছে, আমি তো ফুরুত করে ঢুকে যাবো। উনি এখানে ঢুকে গেছেন, নিরাপদে চলে আসছেন, কিন্তু এখন সমস্ত সবার কাছে ভিলেনকে গোপালগঞ্জের জনগণ। কারণ গোপালগঞ্জের জন্য কারফিউ দিয়ে আপনি সবাইকে দৌড়ে যাচ্ছেন, কিন্তু গোপালগঞ্জে 4 জন মানুষ যে মারা গেল তাদের নিয়ে কারো কোনো চিন্তা নাই। একটা ভদ্র মহিলাকে দেখলাম, উনি বলতেছেন আমার সংসার কিভাবে চলবে, আমার ছেলে তো কোনো রাজনীতি করতো না, এটা কাউকে স্পর্শ করে না। ছবি দেখলাম কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে আমাদের যুব উপদেষ্টা বসে বসে জুস খাচ্ছেন আর ওখানে বসে বসে মনিটরিং করতেছেন। কি মনিটরিং করেন ওরা? আর ওখানে মনিটরিং করবেন করেন, ওখানে যুব ক্রীড়া উপদেষ্টা কেন? উনি কি এই সমস্ত মনিটরিং এর উপর উচ্চতর কোনো ট্রেনিং নিয়ে আসছেন? এটা কি ওনার মন্ত্রণালয়? উনি কেন? উনি যদি মনে করেন এখানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একা পারছেন না, তাহলে সেখানে প্রধান উপদেষ্টা আসবেন, অথবা প্রধান উপদেষ্টা কি ওনাকে নিয়োগ করছেন? আর এই মনিটরিং করে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন হলো? আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বললেন যে এই পুলিশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ বা আওয়ামী লীগের নিয়োগ করা, তারা যথাযথ সহায়তা করছে না, শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন, এটা আসিফ নজরুল বলছেন। অন্যদিকে আসিফ মাহমুদ তিনি আবার বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাতে তিনি সন্তুষ্ট। আবার মানে এটি যেটি মূল যে প্রশ্নটা আসলে করতে চাই, যে আসিফ নজরুল যেটি বলছেন যেটি আওয়ামী লীগের আমলে নিয়োগ করা, কিন্তু নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন এবং আসিফ মাহমুদ তখন উপদেষ্টা ছিলেন, দুই উপদেষ্টাই বলেছিলেন, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের কথা বলেছিলেন একটা সময় বিবিসির এক সাক্ষাৎকারে, তখন তারা বলেছিলেন যে প্রশাসনের আইজি নিয়োগ থেকে শুরু করে প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায় পর্যন্ত বিএনপির লোকজন আছে। মানে কি আসলে কোনটা আসলে ঠিক? এই প্রশাসনে আওয়ামী লীগের লোক আছে বলে তারা সহায়তা করছে না, তারা কাজ করছে না এটা, নাকি প্রশাসনে বিএনপির লোক আছে, নাকি আসলে কোনটা ঠিক? শুনেন, প্রশাসনে বাংলাদেশের লোক আছে, হিসাবটা এভাবে ধরেন আপনি। প্রশাসন আপনি ধরেন, আমি একটা উদাহরণ দেবো আপনাকে। একজন লোক মনে করেন মাদকাসক্ত, মাদকাসক্ত হলে তার ব্লাডও কিন্তু আপনার পলিউটেড হয়ে যাচ্ছে। এখন আপনি কি করবেন? হাতটা কেটে সব রক্ত ফেলে দিবেন? তাতে কি সে স্বাস্থ্যবান হয়ে যাবে? আপনাকে রক্তটা যদি চেঞ্জ করতে, আপনি কিভাবে করবেন? আপনি এমন কোনো ওষুধ খাবেন যে ওষুধ খেলে ভেতরে ব্লাড যেগুলো ছিল এই আপনার দূষিত রক্ত, সেগুলো ধীরে 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 তার পরিমাণ কমতে থাকবে। আপনার নতুন যে রক্তগুলি হবে সেগুলো হবে বিশুদ্ধ রক্ত। ভাই সিস্টেমটা তো এরকম। আপনাকে এখন রাতারাতি সব কিছু আপনি বাদ দিয়ে দেন, তাহলে প্রশাসন চলবে? চলবে না। একটা সিস্টেম আপনার করা উচিত ছিল। সেই সিস্টেমটা কি ছিল? আপনি বলতে পারতেন সহজ একটা সিস্টেম। আমি এটা তখনও বলছি, একদম ক্যাটাগরিক্যালি বলছি, আপনারা কি করতে পারেন সেটা করতে পারেন। আপনারা যে সবগুলি সচিব যারা ছিলেন, সচিব পদ অবশ্যই পলিটিক্যাল পদ, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। আপনি জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি পদে কিন্তু প্রমোশন ঠিকঠাক মতো হয় অনেক সময়, ইদানিং হচ্ছে, শেখ হাসিনার শেষ দিকে হচ্ছিল না, কিন্তু এটা হতো আগে। তো তারপরে এরপরে যখন সচিব হবেন আপনি, তখন এটা একদম রাজনৈতিক নিয়োগ হয় আমার জানা মতে। আপনি সবগুলি সচিবকে বাদ দিয়ে দিতেন। সব সচিব এবং এডিশনাল সেক্রেটারির মধ্যে খুব একটা পার্থক্য নাই। এতে কি হতো? পুরো প্রশাসন একটা মেসেজ পেয়ে যেত। আপনি তা করেছেন? তা করেননি। আপনি চুজ এন্ড পিক করেছেন, যে আপনার পছন্দের তাকে রেখে দিয়েছেন, যে আপনার অপছন্দের তাকে বাতিল করে দিয়েছেন। এবং কোনো কোনো জায়গায় বৃদ্ধ আজকে থেকে 15 বছর আগে রিটায়ার করে গেছে, তাকে টুকাই নিয়ে আসছেন, আইনে তাদের গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন। উনি তো অনেকদিন ধরে ভাই মানে এই কাজে অভ্যস্ত না, উনি এসে উল্টাপাল্টা কাজ করতেছেন। আওয়ামী লীগ আমলের একজন মানে আপনার মন্ত্রীর পিএস ছিল, সে এখনো ডিসি আছে, ডিসি নিয়ে হয়েছে। কিভাবে হয়েছে? কারণ কোন একজন উপদেষ্টার মেয়ের জামাইয়ের বন্ধু সে হয়ে গেছে। এলজিডি একটা এত বড় প্রতিষ্ঠান, এলজিডি যদি চিফ ইঞ্জিনিয়ার, উনি কি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিল না? ছিল তো। তো উনি কি করে হলেন? উনি যে ওনাকে নিয়োগ দিবেন তাকে খুশি করতে পেরেছেন। এখানে কিন্তু স্বৈরাচারের দোষর হিসেবে কাজ হয় না ভাই। এখানে কিন্তু স্বৈরাচারের দোষর কোনো কাজে লাগে নাই। এখানে কাজে লাগছে যে আমাকে কি খুশি করতে পেরেছে। তো আপনি যদি এটা করেন, তাহলে আপনি সব জায়গায় কিভাবে নিয়ম প্রতিষ্ঠা করবেন? আপনি তাকে নিয়মে আসবেন, সেই নিয়মটা কই? আপনি যদি প্রথম থেকে নিয়মে চালাইতেন তাহলে হতো। আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানাবেন, স্বাস্থ্য জিনিসটা যে ভালো বুঝে তাকে এটা বানান। আপনি বানাচ্ছেন আপনার ব্যাংকে দীর্ঘ 30 বছর আপনার সঙ্গে কাজ করতেন ভদ্র মহিলা, রিটায়ার্ড মহিলা, অসুস্থ মহিলা, তাকে বানাইছেন নুরজাহান বেগমকে। কোন নিয়মের মধ্যে বানাইছেন? নিয়মটা কি বলেন? কোনো নিয়ম নাই। নিয়মহীনতার মধ্যে যখন আপনি উপদেষ্টা পরিষদ নিয়োগ করেন, তখন বাদ বাকি সব জায়গায় নিয়মহীনতাই চলবে। এবং নিয়মহীনতার মাঝখান থেকে আপনি ন্যায় নীতি কায়েম করবেন, এটা হয় না রে ভাই, এটা হয় না। তো
এই জন্য এটা হয়েছে। এখন পুলিশ নিয়ে যখন পুলিশ আমার পক্ষে কাজ করে তখন আমি বলি এই পুলিশ একদম জেনুইন পুলিশ, আবার যখন এই কাজ না করে তখন এই পুলিশ সব চেঞ্জ করতে কিন্তু হবে, এখন তো পুলিশের মনোবল দুইজন নাই। দুই কথা বলছেন। আসিফ নজরুল বলছেন এই প্রশাসন আওয়ামী লীগের, মানে পুলিশ এটা আওয়ামী লীগের নিয়োগ করা, আর আসিফ মাহমুদ আরাক আসিফ বলছেন যে ভালো কাজ করেছে। হ্যাঁ, দুজনের কথাই ঠিক, দুজনের কথাই ঠিক। কারণ আসিফ নজরুল বলছেন আওয়ামী লীগের নিয়োগ করার কথা সত্য, কারণ এই আমলে নাকি মাত্র একজন কনস্টেবল নিয়োগ হয়েছে বলতে শুনলাম, আর কাউকে নিয়োগ করতে পারে না তারা। তো এটা কথা ঠিক। আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি দেখতেছেন যে ওনার যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে ওখানে সুন্দর করে এসকর্ট দিয়ে নিয়ে আসছে এবং বাকি জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে, এতে ওনারাও খুশি, এতে দুজনেই এই যে খুশি। সুন্দর করে এসকর্ট করে যে তাদেরকে নিয়ে আসলো, নিরাপদে নিয়ে আসলো, এখানে আসলে কেমন বার্তা? আমি দেখছিলাম যে হান্নান মাসুদ তিনি লিখছেন, আরে ভাই, তিনি একটা ছবি দিয়েছেন ফেসবুকে পোস্ট করেছেন, তিনি লিখছেন, আরে ভাই, সমুদ্রের উত্তাল ঢেউরে দড়াই না, আর তোরা কোন বাকি অংশটুকু আর বলা যাচ্ছে না আর কি। এখন তো ভাষারও অনেক মানে উন্নত মানের ভাষা, গালিগালাজ ব্যবহৃত হচ্ছে, সবগুলো উচ্চারণ করা যায় না। তো সেরকমটা তিনি বলছেন যে তোদের দড়াই না, মানে এটা কি কিরকম জিনিস প্রকাশ পেল? আমি দেখছিলাম আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, তিনি একটা পোস্ট লিখছেন, সেটাও একটু আমার দর্শকদের জন্য একটু বলি, আপনার কাছে দুটা সম্পর্কে একটু বিশ্লেষণ চাইবো। পালায় না বলে অহংকার করে দেখা যায় মিলিটারি হেলিকপ্টারে একজন আকাশে ভেসে যায়, আর ভয় পায় না বলে গলা ফাটিয়ে চোখ বের করে চেঁচানো নেতারা শেষমেশ ঢুকে পড়েন সাঁজোয়া জানের গহ্বরে। ইঁদুরও গর্তে এমন নিঃশব্দে ঢোকে না। এরকম লিখছেন আর কি। শেষে লিখছেন, সেনা পুলিশ প্রোটোকল ছাড়া ঘুরে দেখাও কার গায়ে কয়টা জামা অবশিষ্ট থাকে, জাতি দেখবে। মানে হানান মাসুদ এবং দেখেন এই জিনিসটা কিন্তু এই বিষয়টা কিন্তু আমি বলি আপনাকে, আমি দু একটা এই একদম মানে একটা ঘটনা নিয়ে মন্তব্য করতে চাই না, আমি সামগ্রিক ভাবে বলি। আমরা কিন্তু এটা মানে আওয়ামী লীগ আমলে দেখেছি, আওয়ামী লীগ আমলে দেখেছি যে বিএনপির নেতারা বলতেন যে পুলিশের প্রহারা ছাড়া রাস্তায় আসেন, দেখি কেমন পারেন, এই চ্যালেঞ্জ কিন্তু ওরা দিত। কিন্তু ওনারা কিন্তু প্রহারা থেকে বেরোতো না, ওটা নিয়েই তারা রাস্তায় থাকতো এবং বলতো রাজপথ আমাদের দখলে। তো এখন আমি ওইটাই যে বললাম যে আমি কোনো সরকারের কোনো চেঞ্জ দেখি না, এখন ওই সরকার এবং সরকারি দল একই কাজ করছে, একই কাজ করছে। তবে এখানে হলো কি সরকারি দলটা কিন্তু এটা মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় এনসিপি, মাঝে মাঝে মনে হয় জামাত। আজকে আমি দেখলাম একটা জিনিস ভেরি ইন্টারেস্টিং, জামাতের লিডাররা তারা ঢাকার বাইরে যাবেন, ময়মনসিংহ যাবেন, আর কেদিন কোথায় যাবেন দেখলাম, ওনারা রেলওয়ে বিভাগের কাছে আলাদা বগি চেয়েছেন যে আমরা ওখানে যাবো এবং ওখান থেকে ফিরবো। রেলওয়ে বিভাগ বগি দেওয়ার ব্যাপারে অনুমতি দিয়েছে, হ্যাঁ বগি দেওয়া যেতে পারে। তো বুঝি না মাঝে মাঝে এই জিনিসটা যদি বিএনপি চায়, বিএনপি কি দিবে? অথবা এই জিনিসটা যদি কোনো বামপন্থী দল চায় তাদেরকে দিবে? দিবে সরকার? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দিবে না, দিবে না। এবং এই জিনিসটা এই জন্য বললাম যে আসলে সরকারি দল কোনটা বুঝি না, জামাতও হতে পারে, এনসিপি হতে পারে, যদি বিএনপি পায় তাহলে ভালো। বিএনপি একটা স্লোগান, এখন তো নানান রকম অত্যাধুনিক স্লোগান আসছে, সেখানে বিএনপির একটা স্লোগান শুনি যে এক বোতলের দুই সিপি, জামাত আর এনসিপি, এরকম স্লোগান শুনছি। মানে তাহলে কি দুটো একসাথে সরকারি দল হতে পারে? মানে বিএনপির যে এক বোতলের বিএনপি দাবি করছে, এটা বিএনপি দাবি করছে, স্লোগান নিয়ে কথা না বলা ভালো, কারণ স্লোগান নিয়ে বলে ওরা যদি স্লোগান নিয়ে কথা বলে তাহলে ওনাদেরও বিরুদ্ধে স্লোগান হচ্ছে। আমি তো এনসিপির অনেক স্লোগান শুনছি যে নাকি তারেক রহমানকে বেইজ্জতি করা হয়েছে, হয়েছে তো। কারণ স্লোগানের কথা আমি মনে হয় অতটা গুরুত্ব না দিই, কিন্তু তারপরেও স্লোগানের বিষয়ে মানুষ তো শোনে। একটা কথা আমি বলি আপনাকে, শুনেন, আপনি আমাকে গালাগালি করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কত অশ্লীল গালি দিলেন তার উপর কিন্তু আমার চরিত্র নির্ভর করবে না, বরঞ্চ তার উপর আপনার চরিত্র নির্ভর করবে যে আপনি কত অশ্লীল গালি দিতে পারেন। যে গালিটা আপনি উচ্চারণ করলেন, উচ্চারণ করার আগে ওই বিষয়বস্তুগুলো কিন্তু আপনার মাথায় ছিল, মাথার থেকে অনুমোদন নিয়ে সে আপনার মুখ দিয়ে বের হয়েছে। কাজেই যখন আপনি গালিটা উচ্চারণ করেন তখন আপনাকে লোকে জাজ করে, হয়তো অনেকে সাময়িক আনন্দ পায়, সাময়িক হাততালি দেয়, কিন্তু লং রানে যে আপনাকে লোকে জাজ করে। যারা এখন দেখবেন ইউটিউবে অশ্লীলতম কথাবার্তা বলে, এমন অশ্লীল কথাবার্তা বলে ভাই আমি আমার কল্পনারও বাইরে। ওই দেখি যে আপনার বিশেষ করে এই কেমন চ্যাম্পিয়ন, তো আপনার ওই এই প্যারিসে থাকা ওই ভদ্রলোক কি সব কথাবার্তা বলেন, তো উনি যেগুলি বলেন এর মাধ্যমে লোকে উনাকে জাজ করে যে এই লোকটা কি বলতে পারে, মানে এই লোকটা কি চিন্তা করতে পারে, সুযোগ পেলে এই লোকটা কি করতে পারে, এইগুলি তারা চিন্তা করে। কাজে এইগুলি নিয়ে আলোচনা যত আপনি কম করবেন তত আপনি নিরাপদ থাকবেন, যে অন্তত পক্ষে এখান থেকে তো বাঁচি, তাই না?
জি, কিন্তু গালাগালি তো আর বন্ধ হয় না, গালাগালি চলেই যাচ্ছে, সবাইকে গালাগালি করছে, একে অপরকে গালাগালি করছে। আমি দেখছিলাম ওই যে যেই প্রশ্নটা করছিলাম যে তাহলে আসলে এটি এই যে নিরাপদে চলে আসাটা এটাকে আসলে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন, এটা সম্পর্কে কি বলবেন? কারণ এনসিপি বলছেন তাদের নেতারা বীর, এদিকে এরকমও বলা হচ্ছে যে ইঁদুরও এরকম গর্তে এভাবে পালায় না, মানে এত নিঃশব্দে। দেখেন, একটা জিনিসকে আমি বলি আপনাকে, ওরা যেভাবে এসেছে এখানে কোনো বীরত্ব নাই। এখানে হয়তো বীরত্ব খোঁজার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষ দেখেছে, মানুষ তখনই সিদ্ধান্ত নিয়েছে, তারা যেটা করেছে সেটা করেছে। এবং আবার তারা যেটা করেছে এটাই স্বাভাবিক ছিল। ওই হইচইয়ের মধ্যে আপনি কি করবেন? ওখানে বিকচিতে আর বুকচিতে দাঁড়ায় থাকবেন, আপনার পাবলিক গণপিটুনি খাবেন। তো ওনাদেরও তো বাঁচতে হবে, বেঁচে চলে আসেন। খুবই স্বাভাবিক মানবিক আচরণ তারা করেছেন। তারা যেটা করেছেন এটাও স্বাভাবিক, তাদেরকে যারা মুক্ত করে নিয়ে এসেছে তাদের কাজটা স্বাভাবিক। এখানে কোনো বীরত্ব খোঁজারই কোনো প্রয়োজন নেই। এখানে বীরত্ব অথবা কাপুরুষতা কোনোটাই খোঁজার কোনো দরকার নেই। হ্যাঁ, যারা খুঁজছেন তারা কেন খুঁজছেন? তারা এটা বলতে চাচ্ছেন যে আপনি তো আসলে এই জিনিসটাই, তা আপনি কেন আগে বড় বড় কথা বলেন? এটা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য, ওনাদের ক্ষেত্রে প্রযোজ্য। বড় বড় কথা বলার তো কোনো দরকার নাই। আমাকে যদি মারতে আসে কেউ, আমি কি বুক চেতে দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ মারো আমারে মারো বলবো? আমি দৌড় দেবো না। এটা যে স্বাভাবিক মানবিক প্রবৃত্তি, তাই এটা তো হবে। কাজে এখানে বীরত্ব খোঁজানো দরকার নাই। আর দৌড় দিলে সে কাপুরুষ হয়ে গেলো, আমি সেটাও মনে করি না। সার্জিস আলম ফেসবুক পোস্টে কিছু নিয়ে কথা বলছি। সার্জিস আলমের একটা পোস্ট, তিনি বলছেন যদি এখান থেকে ফিরি মুজিববাদের কবর রচনা করেই ফিরবো। মানে মুজিববাদ নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে বাদী আসলে এটিরই কোনো অস্তিত্ব নেই, কিন্তু আসলে কবর রচনা করেই ফিরবেন এখান থেকে যদি ফেরেন। সেই কবর রচনা আর কি কিছু হলো? মানে ভাই তার কি শোনেন, সফল? ওনারা ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন, জাস্ট ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন। আওয়ামী লীগের লোক কমবে না ওনাদের এই সমস্ত আচরণের কারণে। আওয়ামী লীগের যারা সমর্থক আছে, আওয়ামী লীগের যারা কর্মী আছে, তারা কেউ এনসিপিতে জয়েনও করবে না, আওয়ামী লীগ ত্যাগও করবে না, করবে না। বরঞ্চ তারা সুসংগঠিত হবে। কাজে ওনারা আসলে যুদ্ধ করছে ছায়ার সঙ্গে, যে যুদ্ধের কোনো ফল নাই। এবং এমন একটা বিষয় যুদ্ধ করছে যার কোনো প্রতিবাদও নাই। কে প্রতিবাদ করবে? মুজিববাদী তো নাই। মুজিববাদ কোথেকে আসবে ভাই? আচ্ছা বলেন আপনি, মুজিববাদ যদি মুজিবের দর্শন হয়ে থাকে, যে মুজিবের যে দর্শন সেটাই মুজিববাদ, আমি ধরে নিলাম, ঠিক আছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তো উনি কি মুজিববাদ করেছেন? উনি কি বঙ্গবন্ধু দর্শন গ্রহণ করেছেন? বঙ্গবন্ধু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি বাকশাল করেন নাই? উনি তো উনি যখন মারা গেছেন তখন তো উনি বাকশালের সভাপতি, খেয়াল করেন। তো শেখ হাসিনা কি ওটা বাস্তবায়ন করছেন? করেন নাই তো। যদি বঙ্গবন্ধুর দর্শনটাই মুজিববাদ হয়, তাহলে মুজিববাদ শেখ হাসিনাও পালন করে নাই, করে নাই ভাই। এটা হয় না, হয় না কেন আমি বলি আপনাকে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ভাবনা, মানুষের প্রয়োজনীয়তা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সব চেঞ্জ হয়। মানে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ চেঞ্জ হয়, পরিবেশ চেঞ্জ হয়, চাহিদা চেঞ্জ হয়, ওগুলিও চেঞ্জ হয়, রাজনৈতিক দর্শনও চেঞ্জ হয়। কাজে ওইটাতে ধরে রাখার কোনো কিছু নাই। তারপরে ওটা কি আসলে সফল বা ব্যর্থ হওয়ার কিছু নাই? মানে সার্জিস আলম যেটি বললেন কবর রচনা করেই ফিরবো, তারা একটা অলিক শব্দ নিয়ে অলিক শব্দের বিরুদ্ধে ফাইট করছেন। কেন? তাদের আর ফাইট করতে কিছু নাই, তাদের তো আর কোনো ফাইট করার কিছু নেই। আমি তো একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলি আপনি, ফান এত কিছু বলার দরকার নাই। এনসিপির বর্তমান যে স্ট্রেংথ, যদি তাদের সঙ্গে সরকার না থাকে, তারা কারোর সঙ্গে লড়াই করার উপযুক্ত না। জামাতের সঙ্গেও না, বিএনপির সঙ্গেও না, এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গেও না। নিষিদ্ধ ঘোষিত না মানে কার্যক্রম নিষিদ্ধ আর কি, তাদের সঙ্গে ওদের সেই শক্তি নাই। এবং আমি খুব আতঙ্কিত বোধ করি ওদের জন্য। বিশেষ করে এই ছেলেগুলোকে আমি পছন্দ করি, আমি ওদের জন্য আতঙ্কিত বোধ করি এই কারণে, ওরা বিভিন্ন জনকে যেভাবে খেপিয়ে তুলছে। যদি এই সরকার না থাকে, এটা ফেব্রুয়ারিতে হোক অথবা এপ্রিলে হোক, কোনো না কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট তো আসবে, আসবে না? যে গভর্নমেন্ট আসবে, আপনি কি মনে করেন সেই গভর্নমেন্ট এই ইউনূস সরকার যেভাবে তাদেরকে প্রোটেকশন দেয় সেভাবে প্রোটেকশন দেবে? মনে করেন প্রোটেকশন দেবে না। তখন এদের কি অবস্থা হবে? মানে এটা চিন্তা করে মাঝে মাঝে আতঙ্কিত বোধ করি। এরা তো প্রোটেকশন ছাড়া 10 কদম যাওয়ার যোগ্যতা নেই তাদের, এবং এটা তারা মিস ইউজ করতেছে। মানে আমি বলি কি, দিন তোমায় মাত্র 2 মাসের জীবন না, জীবন তো দীর্ঘ। আমি সবসময় তো বলি যারা পলিটিক্যাল পার্টির নজর থাকবে সামনের দিকে, সামনের দিকে ভাবেন আপনারা কি চান, কোথায় যাবেন, দেশটাকে কোথায় নিয়ে যাবেন, জনগণের জন্য কি। আপনি বলছেন যে সামনের দিকে মানে 10 কদম হাঁটার যোগ্যতা নেই, সামনে পলিটিক্যাল পার্টি আসলে, রাজনৈতিক সরকার গঠিত হলে তখন কি হবে এই ছেলেগুলার? আমি দেখছিলাম ফরহাদ মজহার একটা
এই বছরেরই সম্ভবত ফেব্রুয়ারি বা কোনো এক সময় তিনি বলছিলেন যে জুলাই সনদ হতে দিল না ডক্টর ইউনূস সরকার, এর দায় নিতে হবে ডক্টর ইউনূসকে, কারণ এরপরে আওয়ামী লীগ বিএনপি যেই আসুক এই ছেলেদেরকে বাঁচতে দেবে না। মানে জুলাই সনদ হলে কি এদের বাঁচার কোনো বিশেষ জায়গা তৈরি হতো? মানে আপনি যে সংখ্যাটা করছেন সেই সংখ্যা কেটে যেত, এরকম কিছু আছে কি? শুনেন, আমি ছাত্র জীবন থেকে ফরহাদ নাদারকে চিনি। আমরা যখন স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন উনি বড় নেতা, তখন উনি মাত্র বিদেশ থেকে ফেরত আসছেন এবং খুব ঝকঝকে একজন ব্যক্তি, সুন্দর কবিতা লেখেন, অনেক কিছু করেন। ওনার দুই একটা মিটিং করার শোনার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আসলে অনুসরণ করা খুব কঠিন। আমার কাছে মনে হয়েছে, আমি হয়তো গৃহী টাইপের লোক, অত বুঝি না, আমার কাছে মনে হয়েছে। তারপরে বয়স আমারও বাড়ছে, ওনারও বাড়ছে, আমার কাছে এখনো ওনাকে একজন বিভ্রান্ত ব্যক্তি মনে হয়। আমার কাছে মনে হয় উনি যে সমস্ত কথাবার্তা বলেন বাংলাদেশের প্রেক্ষিতে, সেগুলো আসলে মানে আপনার না প্রয়োগ করা যায়, প্রয়োগযোগ্য নয়। উনি কিছু কিছু ক্ষেত্রে হিপোক্রেসি ওনার মধ্যে আছে। উনি একদিকে ইংলিশ সরকারের সমালোচনা করেন, আবার এই সরকারের নিজের বউরে পাঠিয়ে রাখছেন, নিজের বউ হলো একজন উপদেষ্টা, তো উনি এটাও করেন ওটাও করেন। রাতে বেলা তো বসে দেখা হয়, কি বলেন তাকে যে তোমরা পারছো না, বলেন এগুলো তো বলেন তো না, কাজে এগুলি বলে লাভ নাই। এগুলো লোকে এক ধরনের মানে মান গরম করে বলতেছেন, উনি বলতেছেন, তো উনি যেগুলি বলতেছেন সেগুলি তো বাস্তবায়ন হচ্ছে না। এবং উনি এরপরে কি করবেন উনি জানেন না, উনি এরপরে কি করবেন। কাজে এগুলি মানে ওনারা তো বড় মাপের লোক, তো আমরা ছোট মানুষ, অত কিছু বলা আমাদের জন্য উচিত না ওনাদের জন্য। ওনারা তো এখন চিন্তক, কি আর বলবো। জি, নির্বাচন আপনি বলছিলেন এর পেছনে একটা উদ্দেশ্য হতে পারে নির্বাচন, এবং সেই নিয়ে কিছু কথা বলেও ফেলেছেন জামাত এবং এনসিপির নেতারা। শেষ প্রশ্নে একটু আসি যে মানে আরেকটা কি কিছু হচ্ছে? যেমন আমরা দেখলাম নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়ে গেল, এর মধ্যে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর করে গেলেন, এর মধ্যে এটি হয়ে গেল। এই বিষয়টা গোপন, সেটি প্রকাশ, কি চুক্তি হলো, কি কথা হলো, সেগুলো আর প্রকাশ করা যাচ্ছে না, প্রকাশ করলেন না। এই ঘটনার মধ্যে এগুলোর কিছু হয়ে যাচ্ছে, এরকম কি কিছু? মানে এর আগেও সন্দেহ করার মতো অনেক বিষয় তো আসলে আছে, কারণ করিডোর টরিডোর এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আমি মনে করি না, শোনেন আমি বলি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এই ধরনের শব্দটা আমরা এর আগে একবার শুনছিলাম করোনার সময়, যখন নাকি চীন থেকে কোভিড এর ভ্যাকসিন কেনা হলো, তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এবং এটা সংসদে প্রকাশ করেন নাই। আমি তখন আমি বলছিলাম এটা হতে পারে না, এটা পৃথিবীর কোথাও এই আইনটা নাই যে আপনি একটা জিনিস, এটাকে আপনি যুদ্ধ একমাত্র সমরাস্ত্র কেনার ক্ষেত্রে আপনি কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে পারেন, এছাড়া আর কোথাও করতে পারেন না। সংসদকে আপনি জানাতে হয়, এখন সংসদ দেয়, জনগণকে আপনি জানাবেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করার এখতিয়ার কি এই ধরনের একজন ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা আছে? আমি যদি এই প্রশ্নটা ওনাকে করি, ভাই আপনাকে তো ডেকে আনা হচ্ছে, আপনাকে তো প্রাইস পোস্টিং, এটা আপনার ব্যবসা বাণিজ্য করেন, এখনো করেন, ওইখান থেকে আসে বাণিজ্য মন্ত্রী হয়েছেন, হয়ে না আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা আপনাকে এখতিয়ার কে দিছে? উনি বলুন কোথায় পাইছে এগ্রিমেন্টটা। আচ্ছা আপনি করছেন, ওই আপনি কি করবেন? 35 কে কমে 20-তে আনতে পারবেন? আনেন না। 1 তারিখ তো বেশি দেরি নাই ভাই, আর মাত্র 12 দিন। 12 দিন পরে কি হবে দেখবো আমরা, ওয়েট করতেছি। যদি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে উনি ভিয়েতনামের চেয়ে 1% কমাতে পারেন, আমি বলবো ঠিক আছে, ভালো করছেন, বিরাট কাজের কাজ করছেন। পারবেন? আমার তো ভাই সন্দেহ আছে। শুনেন আমি বলি আপনাকে, ডক্টর ইউনূসকে যেতে হবে এই ট্রাম্পের পাল্টা শুল্কের জন্য। এটা হলো আমার ধারণা, ভুল হতে পারে, ভুল হলে আমি খুশি হবো। কারণ ওই 35% ট্যারিফ আপনার উপরে এক্সট্রা আরোপ করা হয়, এটা আপনি কিভাবে কমাবেন আমি জানি না, পারবেন বলে আমার কাছে মনে হয় না। আপনারা যারা প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনামে পাচ্ছে 20%, আপনি 15% গ্যাপ কেমনি করে আপনি মেটাবেন? আপনার সমস্তগুলি অর্ডার ওরা নিয়ে নেবে। ইন্ডিয়ায় ধারণা করে আরো কমবে, ইন্ডিয়াতে এখন ওরা প্রকাশ করেন ইন্ডিয়াটা হবে কিভাবে আমি জানি না। ভারত এবং ইন্ডিয়া যদি আমাদের যে 1% কম, ভারত এবং ভিয়েতনাম যদি আমাদের 1% কম পায়, তাহলে আমাদের গার্মেন্ট সেক্টরে একটু ধস নামবে, সিম্পলি ধস নামবে। আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। আরেকটা কথা বলি আপনাকে আমি, আপনি সেই চিঠিটা দেখেন, যে চিঠিটা ডক্টর ইউনূসকে লেখা হয়েছে, ট্রাম্প লিখেছেন, সেই চিঠির নিচের দিক থেকে 3য় সেন্টেন্সটা পড়েন। সেখানে বলা হয়েছে যে এই ট্যারিফ পুনর্বিবেচনা করা যেতে পারে, বাড়তে পারে, আবার কমতেও পারে, সবকিছু নির্ভর করবে আমার দেশের সঙ্গে তোমার দেশের সম্পর্কের উপর। একদম সিম্পল কথা ভাই। তার মানে ভিয়েতনামের সঙ্গে ওদের সম্পর্ক 20%, আমার সঙ্গে ওদের সম্পর্ক 35%। কেন ভাই? আমি তো আতঙ্কিত বোধ করি এই কারণে যে যখন ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হলো, আমরা সবাই কি ভেবেছিলাম
আমেরিকার সঙ্গে এখন আমাদের এত সুসম্পর্ক হবে, খালি ডলার আর ডলার আসবে এই দেশে। এই দেশের অনেক লোক সেরকম ভেবেছিল। তো সেই আমেরিকার সঙ্গে আমার সম্পর্ক 35%। মাথায় রাখতে হবে কিন্তু, কেন 35%? ডক্টর ইউনূস, আমরা বলতাম, আমি বলতাম যে ডক্টর ইউনূস চাইলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়ককে ফোন করতে পারেন, করেছেন অনেককে। ট্রাম্পকে পারেন না কেন? পারেন না কারণ ট্রাম্পের সঙ্গে ওনার এই সম্পর্ক নাই। বরং ট্রাম্পের সঙ্গে ওনার সম্পর্ক সাপে নেউলের সম্পর্কের মতো। এর কারণ হলো যে উনি বেসিক্যালি ডেমোক্রেটদের সঙ্গে ছিলেন, হিলারির সঙ্গে ছিলেন, ক্লিন্টনের সঙ্গে ছিলেন, ওবামার সঙ্গে ছিলেন, বাইডেনের সঙ্গে ছিলেন। বাইডেন যাকে জড়িয়ে ধরে, ট্রাম্প তার দিকে ফিরেও তাকায় না। এটাই বর্তমানে ট্রাম্পের রাজনীতি। এবং যে কারণে ডক্টর ইউনূস ফোন করে কখনো ট্রাম্পের লাইন পাবেন না। যদি না পান, তাহলে ওই যে রাষ্ট্র রাষ্ট্রের সম্পর্কের উপর যে পুনর্বিবেচনা, সেটা কিভাবে সম্ভব হবে? আপনার নন ডিসক্লোজার আর কি কি দিবেন ভাই? আপনার অফার করার মধ্যে কি আছে এটা আমাকে বলেন না, আপনি কি অফার করবেন? কাজেই এত সহজ এগুলো হবে বলে আমি মনে করি না। এবং আমার নন ডিসক্লোজারের প্রভাব আপনি বলছেন সময়টা বেশি নাই, বাকি নাই, দেখতে পাবো যে আসলে সেটা কতটা কমে। মানে শেষ করেও শেষ আর একটা ছোট্ট প্রশ্ন, এটাই শেষ আমি বলছি, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় এই গোপালগঞ্জের ঘটনার প্রভাব সামনের দিনে আসলে এটার প্রভাব আসলে কেমন পড়বে? আমাদের টোটাল পলিটিক্সে এটা তেমন কোনো প্রভাব পড়বে না। আমাদের টোটাল পলিটিক্সে এটা নিয়ে তেমন কোনো প্রভাব, যতই আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বসে লাফাক, বাট দিস ইজ নট রিয়েলিটি। এটা তেমন কিছু পড়বে না যদি সরকার এটাকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে। সরকার যদি কারফিউ টারফিউ দিয়ে গোপালগঞ্জে যদি ত্রাসের রাজত্ব কায়েম করে, সরকার ভুল করবে, তখন এটা প্রভাব পড়বে। আর দ্বিতীয়ত যে প্রভাবটা ফেলানোর চেষ্টা করা হবে, সেটা হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা অজুহাত সরকার হাতে থাকবে। এটা যদি অজুহাত বানাতে চায়, তাহলে তারা এটাকে কিন্তু আনরেস্ট রাখবে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করা আছে বিএনপি। তো বিএনপি রাজনীতি মাঝে মাঝে আমি বুঝি না। আমাকে বিএনপিকে ইদানিং একটু লাজুক রাজনৈতিক দল বলে মনে হয়। তারা যেন কিছু বলতে লজ্জা পায়। তো এই লাজুক রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোথায় যে ঠেকায় আমি বলতে পারবো না। মানে আসলে খুব প্রভাব নাই বলছেন, নির্বাচন পেছানোর অজুহাত হতে পারে, কিন্তু এর মধ্যে এতগুলো মানুষ, 4-5 জন মানুষ মারা গেল, কারফিউ জারি, গোপালগঞ্জে পরীক্ষার্থীরা কি করলো কে জানে, তাদের আজকে এইচএসসি পরীক্ষার্থী ছিল, পরীক্ষা হয়েছে স্থগিত হয়েছে, মানে তাদেরও একটা অনিশ্চয়তা তাদের মধ্যেও চলে আসলো। যাই হোক, দেখা যাক সামনে কি পদক্ষেপ নেয়। নিশ্চয়ই মাসুদ কামাল, আবারও আপনার সাথে কথা হবে। অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন, যুক্ত হয়েছেন। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায়।